থানাগুলো ভীত সন্ত্রস্ত অবস্থায় বিএনপির মামলা নিচ্ছে, সমন্বয়কদের মামলা নিচ্ছে, মানে তাদের পরামর্শ অনুযায়ী চলছে। পুরো টাউট বাটপার যারা আছে বিভিন্নভাবে, যারা যত বদমাশি বুদ্ধি যাদের যত বেশি আছে, তারা এই সময়টিতে তত বেশি সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। যেমন গত 15 বছর বিএনপির যে টাউটটি দেখা গেল যে 15 লাখ টাকা সে লস করেছে, ঠিক এই 15 দিনের মধ্যে দেখা গেল সে 15 কোটি টাকা আয় করে ফেলেছে। এরকম অনেক কিছু হচ্ছে যা কিনা এই সমাজের মধ্যে একটা নির্ধারণ ক্ষত সৃষ্টি করে ফেলছে। এর বড় মিছিল দেখে, যমুনাতে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক দেখে বিদেশি রাষ্ট্রদূতদের, কিংবা বেগম খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের হাই কমিশনারের যে বৈঠক, এটা দেখে এখন যে সকল আলোচনা হচ্ছে, সেটা বিএনপির পক্ষ থেকে হোক বা সমন্বয়কদের পক্ষ থেকে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে হোক, 2 পয়সার মূল্য থাকবে না আগামী 30 দিনের মধ্যে। আগামী 30 দিনের মধ্যে যদি না সাউন্ড অফ করেন, হ্যাঁ, আগামী 30 দিনের মধ্যে কারো কোনো কথা 2 পয়সার মূল্য থাকবে না, যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা সন্তোষজনক না হয়। ফলে যত সংস্কার করেন, যত ভালো ভালো কথা বলেন, সবার আগে এই মুহূর্তে মানুষের যে ক্রাইং নিডটা আছে, সেটা হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো করতে হবে। 1 2 নম্বর হলো যে আপনি কতদিন থাকতে চান। যদি পলিটিক্যাল পার্টিগুলোর সংস্কার থেকে শুরু করে 10টা সংস্কার আপনি রাখতে চান, এখন একটা পলিটিক্যাল পার্টির সংস্কার না করে নির্বাচন কমিশনের সংস্কার করাটা জিরো, ভ্যালুলেস। বিকজ নির্বাচন কমিশন যাই করুক না কেন, আপনি যদি এখন ইয়া বাবুদিকে নমিনেশনের পরিবর্তে টিয়া বাবুদিকে দেন, তারপর শেষে মানে ওই খুন্তা কাদেরের পরিবর্তে যদি কুরাল কাদেরকে দেন, পরিস্থিতিটা যারা চোরা কারবারি করতে বেশি পছন্দ করে, ব্যাংক লুট করতে বেশি পছন্দ করে, যারা রাজনীতির এই জিনিসগুলো করতে চায়, তারা আলটিমেটলি জায়গা করে নিয়েছে। এই জাস্ট 15 দিনের মধ্যে জায়গা করে নিয়েছে, নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছে, রিপ্লেসমেন্ট হয়ে গেছে, এখন আলটিমেটলি সবকিছু হয়ে গেছে, একদম যার যার জায়গা মতো সুন্দর মতো হয়ে গেছে। এবং আলটিমেটলি এত সুন্দরভাবে হয়েছে, আপনি চিন্তা করেন এসআলএমের গাড়ি, হ্যাঁ, সেই আমাদের মানে কোথায় চলে গেল, মানে তিনি কি হচ্ছে। ইসলামী ব্যাংক মানে যারা দখল করলো এত সুন্দর করে, সেই জিনিসটা আবার পুনর্দখল করতে 2 মিনিটের সময় লাগেনি। তো যার জন্য আপনি দেখেন দিস ইজ এ প্রসেস। যারা অনেক দিন যাবত একেবারে কোথায় ছিলেন, এতদিন কোথায় ছিলেন, নাটোরের বনলতা সেন, তো অনেক লোক এভাবে বসেছিল, যাবে কবে আমি খাবো কবে, তো যাবে কবে আমি খাবো কবে, এজন্য সে দেখেছে, মুছে তা দিয়েছে, জিব্বা সব। তাহলে কি রিফর্ম না হয়ে রিপ্লেসমেন্টই হচ্ছে আবার সবকিছু রিপ্লেসমেন্ট? তাহলে মানে আপনি কি স্বপ্ন দেখেন এই যে? না, আমি কোনো স্বপ্ন দেখি না, আমার জীবনে কোনো স্বপ্ন নেই। স্বপ্ন নেই কারণে আমি পরিশ্রম করে বড় হয়েছি, 2 পয়সা ইনকাম করেছি। আপনি টক শোতে বাংলাদেশের মানুষের জনসাধারণের কথা বলেন, আপনি রিফর্মের কথা বলেন। রিফর্মের কথা কখনোই আমি বলিনি, আমি যেটা বলি বাস্তব কথা বলি, যেটা আজকের দিনের জন্য প্রযোজ্য। এই জন্য অনেকে খুব বিরক্ত হন যে উনি তো গতকালের কথা এসে আবার একটা চেঞ্জ করে দিচ্ছেন। এর কারণ হলো গতকাল যেটা ছিল আজকে তো সেটা থাকছে না, বাস্তবতা অন্যরকম হয়ে গেছে, অন্যরকম। আবার আজকে আমি যেটা বললাম, আগামীকাল সেটা থাকছে না। আমি শুধুমাত্র ডে টু ডে যেটা, সেটা এক্সপ্লেন করি। এখন বোঝার চেষ্টা করেন যে যদি আপনি পলিটিক্যাল পার্টির সম্মেলন করেন, তাহলে এই পলিটিক্যাল পার্টির ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে যদি সম্মেলন করে একটা নতুন দল গঠন করতে হয় বা নতুন কমিটি গঠন করতে, অ্যাটলিস্ট ইউনিট 4 to 5 months, তার নিচে তো পারবে না, 5 মাস সময় দরকার। এখন ছাত্রদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে যদি পলিটিক্যাল পার্টি রিফর্ম না হয়, আর নমিনেশনে যদি ওইরকম আগের মতোই বিএনপির, আওয়ামী লীগের যে সমস্ত লোকজন ছিলেন তাদের কন্টেম্পোরারি বিএনপির ওই কোয়ালিটির লোক আসে, তাহলে তো জনগণের এই যে আন্দোলনের যে ফসল, এই ফসলটার কোনো ফলাফল আসবে না, যে লাউ সেই কদু। এই গেল 1। 2 নম্বর হলো যে আপনি যদি পলিটিক্যাল পার্টি রিফর্ম করতে চান, এটা পলিটিক্যাল পার্টিগুলো মানবে না। পলিটিক্যাল পার্টিগুলো কখনোই তাদের স্বার্থের জায়গাতে, আপনি যদি এখন তারা থেকে 5ই আগস্টের ওই ঘটনা থেকেও কেউ শিক্ষা নেবে না। আজকে আপনি গিয়ে দেখেন, আমি জাস্ট সমন্বয়কদেরকে বলি, তারা যেভাবে নির্বাচন কমিশন মানে ঘেরাও করেছে, হ্যাঁ হ্যাঁ, আওয়াল সাহেবের পদত্যাগের সময়, একইভাবে তারা যদি জামাতের অফিসকে ঘেরাও করেন, ওনার অফিসকে ঘেরাও করেন এবং বলেন যে পদত্যাগ করেন, সম্মেলন দিয়ে নতুন করে নির্বাচন নিয়েছেন, জামাতের আমির আপনি একটা পাবলিকলি ওপেনলি নির্বাচন করে আপনি আমির হয়ে আসেন। তারেক রহমান সাহেবকে যদি বলেন ঠিক আছে আপনি চেয়ারপারসন হন, বাট পাবলিক ভোটে হন, আপনি দেখেন বাংলাদেশের অবস্থা কি হয়। তাই না? আপনি আওয়াল সাহেবের একটা সরকারি কর্মকর্তা দুর্বল পেয়েছেন, চিফ জাস্টিসকে একটা নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে পেয়েছেন, আপনি সেখানে আপনার ইচ্ছা বাস্তবায়ন করছেন। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোতে একটা মাসেল পাওয়ার আছে, সেই মাসেল পাওয়ারের জায়গাটাতে যখনই সংস্কারের কথা আসবে তখনই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে। অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা রিজলভ না করে যখনই আপনি
সেইটা যত সংবিধান পরিবর্তন করেন, যত নির্বাচন কমিশন করেন, যত আইন কানুন করেন না কেন, আলটিমেটলি যেই লাউ সেই কদুই থেকে যাবে। ফলে এর জন্য সময় ক্ষেপণ করার দরকার নেই। আপনার ফার্স্টিং হলো এখানে বাংলা কথা, ডক্টর ইউনূসকে সিদ্ধান্ত নিতে হবে সোজাভাবে যে ভাই আমি আসছি বুড়া বয়সে, আমি এখানে 5 বছর থাকবো, দুনিয়া উল্টে গেলে আমাকে মেরে ফেলো কিন্তু আমি যাবো না, আমাকে ডেকে এনেছো কেন? উনি কিন্তু প্রথমে ফার্স্ট এই কথাটাই বলেছেন যে আমাকে ডেকে এনেছেন, আমার কথা শুনতে হবে। তো যেহেতু আমাকে তোমরা প্যারিস থেকে ডেকে এনেছো, আমি 5 বছর থাকবো, এই 5 বছরের মধ্যে আই হ্যাভ সাম মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যান আমি কাজগুলো করবো। এবং শেখ হাসিনাও কিন্তু প্রথম দিকে 2009 সালে আমাদেরকে বলেছেন যে আমি তোমাদের কারো আন্দোলনে আসিনি, দরকার তাকে আবার দিবেন ফুল, কথার পরে স্পিড থাকে না। তা আমি বললাম যে শেখ হাসিনা আমাদেরকে বলেছেন 2009 সালে যে তোমরা আন্দোলন করে কেউ আমাকে আনো না, আমাকে স্বয়ং আল্লাহ আনছে, এবং আমি কিছু কাজ করার জন্য আমি এই বেঁচে আছি, আমার মরে যাওয়ার কথা। কাজেই তোমরা যে যাই বলো না কেন, আমি এই কাজগুলো করে তারপরে যাবো। এবং সে কাজগুলো সে কিন্তু করে গেছে। আপনি ভালো বলেন মন্দ বলেন, সে পালাই গেছে ডাজ নট পেপার, বাট 2009 সালে তার যে উইল ফোর্স ছিল সেই কাজগুলো সে করে গেছে। তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তার একটা উইল ফোর্স করতে হবে যে আমি একে ডেকে এনেছো, আমি ওই সমস্ত বাংলা কথা বুঝি না, আমি অর্থনীতির মানুষ, টিচার মানুষ, আমি সোজা বাংলায় বলবো আমি 5 বছর আগে যাব না, যদি আমাকে যাইতে হয় তাহলে আমাকে এই কাজ করতে হবে। তো সেই অনুযায়ী তিনি একটা কথা বলবেন। আর উনি যদি বলেন যে বিকল্প অল্টারনেটিভ, আমি ভাই একটু ঝামেলায় যাবো না, তোমরা ডেকে আনছো, যখন চাবে তখন চলে যাব, 3 মাসের মধ্যে আমি নির্বাচন দেবো, কদু আসুক, লাউ আসুক, কুমড়া আসুক, তোমাদের জিনিস তোমরা বুঝছো, আমি এর বেশি ঝামেলা পোহাতে পারবো না। এই 3 মাস বা 6 মাসের মধ্যে আমার নির্বাচন করতে আমার কি করা লাগবে সেটা আমাকে বলো। আদারওয়াইজ সে লিডার হবেন, তার কথা মতো পুরো দেশ চলবে, এটা হলো দ্য লিডার। এবং এই কথাটা আমি এখন বলতে পারবো না, এটা কি পণ্ডিত, এটা মাওলানা আবুল কালাম আজাদ বলে গেছেন দ্য ইন্ডিয়া উইন্স ফ্রিডমে, যে জাতির জীবনে দুটো সময় আসে, যখন নেতার কথায় পুরো দেশ চলে, আর কখনো কখনো পুরো দেশের কথায় নেতা চলে। এবং পুরো দেশের কথায় যখন নেতা চলে তখন সেই দেশে কোনো কিছু হয় না, আর নেতার কথায় যখন পুরো দেশ চলে তখন সেই দেশে অনেক কিছু হয়। এখন আমাদের সময় এসেছে যে এই যে ছাত্র জনতার যে লক্ষ মানুষ, তাদের কথায় লক্ষ্যটা পরামর্শ মেনে ডক্টর ইউনূস চলবেন না ডক্টর ইউনূসের কথা মতো আমরা 18 কোটি মানুষ চলবো, এটা একটা সেটেল করতে হবে আগে, এর বাইরে কোনো কিছু হবে না। আপনি সাভারের যে গার্মেন্টস মালিক, তার ফ্যাক্টরিটা যে বন্ধ হয়ে আছে, সে চালু করতে পারছে না, বা একটা ইম্পোর্টার সে আজকে 2 মাস যাবত একটা এলসি করতে পারছে না, তার এই বেদনাটা আলটিমেটলি আপনি এই মুহূর্তে বুঝতে পারবেন। কিন্তু যখনই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, মোটামুটি একটা চলনশীল, ইম্পোর্টগুলো ভালো হবে, বন্দর কাস্টমস ঠিকমতো চলবে, ব্যাংকগুলো ঠিকমতো চলবে, আইন শৃঙ্খলা ঠিকমতো চলবে, তখন এই যে ছাত্র জনতার যে শক্তিটা এবং ঐক্যমত্যটা, তখন সেটা ইফেক্টিভভাবে আমাদের সমাজে প্রভাব বিস্তার করবে। কিন্তু এখনো পর্যন্ত এটা আমরা দেখছি, কিন্তু ওইভাবে আশাবাদ হচ্ছি আমরা, যারা তাদের পক্ষে আশাবাদ হচ্ছে, যাদের বিপক্ষে তারা বিক্ষুব্ধ হচ্ছে, ঈর্ষান্বিত হচ্ছে, এর মধ্যে চলে আসছে। কিন্তু তারা ছাত্ররা যে স্বপ্ন দেখাচ্ছে, সংস্কারের যে স্বপ্ন দেখাচ্ছে, এই পুরো জিনিসটি করার জন্য একটা স্টেবল সোসাইটি দরকার। উৎসাহিত করা দরকার নাই, মানে তাদেরকে একটা লিবার্টি, স্বাধীনতা দেওয়া হোক। আর তাদের যারা মুরব্বী আছেন, এখন সঙ্গত কারণেই ছোটদেরকে তেল মারারও দরকার নেই, আবার তাদেরকে মানে ওইভাবে যাকে বলে সমালোচনা দরকার নেই। কেন এই জেনারেশনের যারা আছে তারা তেলটাও যেমন ধারণ করতে পারবে না, সমালোচনাও ধারণ করতে পারবে না। তারা যেটি পারবে সেটা হলো পিতৃত্বের দাবি নিয়ে যদি কেউ তাদেরকে শাসন করে, এবং তার জন্য তো ডক্টর ইউনূস এবং তার যারা লোকজন আছেন, আসিফ নজরুল সাহেব আছেন, যাদেরকে তারা আসলে নিজেদের সেই নেতা হিসেবে, পিতা হিসেবে তারা মেনে নিয়েছেন। তো কাজেই এই জেনারেশনকে অ্যাক্টিভ রাখা, কাজ করার ব্যাপারে সমস্ত দায় দায়িত্ব এই উপদেষ্টা মণ্ডলীকে নিতে হবে। যদি এর মধ্যে ভালো কিছু হয় জেনারেশন দ্বারা, মুরব্বী হিসেবে ওনারা প্রশংসিত হবেন, আর এই জেনারেশন দ্বারা যদি খারাপ কিছু হয়, মুরব্বী হিসেবে তাদেরকে আমরা আগামীতে কাঠগড়ায় দাঁড়া করাবো। এর কারণ হলো এই সততার কোনো বিনিময় মূল্য হয় না। এই গেল প্রথম জবাব। দ্বিতীয় যেটা আপনি বলছিলেন যে তারা হঠাৎ করে এত বিক্ষুব্ধ হয়ে গেল কেন, এরকম হলে কেন, মূল ব্যাপারটা হলো কি জানেন, যে আপনার ওই পুরো জমিটা আগে থেকে উত্তপ্ত ছিল, প্রচণ্ড উত্তপ্ত ছিল, এবং গত 15 বছরে হাজারো রকম যাকে বলা হয় পরিস্থিতি, প্রেক্ষাপট দেশের আনাচে কানাচে তৈরি হয়েছিল, এবং কারো ক্ষোভ ছিল, কারো অভিশাপ ছিল, সবকিছু ছিল, কিন্তু কেউ কিছু বলতে পারছিল না। হয়েছিল, আমি অনেকেই বলেছেন, তার মধ্যে আমি যেটা বলেছি সেটা আমি
সেই 2012-13 সন থেকেই আমার টক শোতেগুলো আমি বলছি যে শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল হচ্ছে যে বিএনপিকে তিনি নেতৃত্ব শূন্য করে ফেলছেন, জামাতকে তিনি নেতৃত্ব শূন্য করে ফেলছেন এবং জাতীয় পার্টিকেও তিনি নেতৃত্ব শূন্য করে ফেলছেন। ফলে এখন মঞ্জুর সাহেবের পার্টি, এবি পার্টিকে যদি দমন করতে হয়, মঞ্জুর সাহেবকে, তাজুলকে বা ফুয়াদকে, এই তিনজনকে যদি ধরে নিয়ে যায়, পার্টি অফ। নুরুকে যদি দমন করতে চায়, নুরুকে ধরে নিয়ে গেল, রাশিদকে ধরে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে অফ হয়ে গেল। তো পলিটিক্যাল পার্টিগুলো যেটা সিস্টেমেটিকভাবে তাদেরকে দমন করা, নিয়ন্ত্রণ করা খুব সহজ। এখন এই পার্টিগুলোকে উনি এত নিষ্ঠুর কায়দায় দমন করেছেন, পীড়ন করেছেন যে প্রায় সবারই নৈতিক মনোবল দুর্বল হয়ে পড়েছে এবং নেতৃত্ব দেওয়ার মতো, আওয়ামী লীগের পরামর্শ দেওয়ার মতো, আওয়ামী লীগকে চাপ প্রয়োগ করার মতো কোনো রকম শক্তি তাদের আসলে এই আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত ছিল না। তারা যার যার অবস্থান থেকে দোয়া করেছে, ঢিল ছুঁড়েছে, উকি মেরেছে, ছাত্রদেরকে তালি দিয়েছে, কারো যদি টাকা পয়সা থেকে সাহায্য করেছে, এতটুকু পর্যন্ত করেছে, এটা দমন করে দিয়েছে। এই জিনিসটা যে হবে, এটা আমি 12-13 সনে বলছিলাম যে ওনার পরিণতি হবে এরকম একটা জায়গাতে, একটা মানে এমন একটা রেভলিউশন আসবে যে রেভলিউশনের নেতৃত্ব কারো হাতে থাকবে না। তবে এত নির্মম এবং নিষ্ঠুরভাবে হবে যে ওনাকে ইচ্ছা করলে কেউ সাহায্য করতে পারবে না, আর উনি এই বিষয়টা নেগোসিয়েশন করবেন, নেগোসিয়েশন করার মতো কাউকে পাবেন না, তার পক্ষে বলারও পাবেন না, বিপক্ষে বলার পাবেন না। এবং দেখেন তিনি যেভাবে বিএনপি দমন করেছেন, যেভাবে জামাত দমন করেছেন, জামাতের এখন শফিক সাহেবের রাত 3টার সময় ধরে নিয়ে গেছে, ওই সেক্রেটারি সাহেবকে ধরে নিয়ে গেছে, মনে করছেন জামাত আউট বা এরকম কাজ করেছেন। এখন এখানেও তারা কিন্তু চেষ্টা করেছে ব্লক রেড দিয়ে এই সমন্বয়দেরকে নিয়ে চেষ্টা করেছে। এখন আশ্চর্য ব্যাপার হলো সমন্বয়কে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে 60 জন সমন্বয়ক দাঁড়িয়ে গেছে অটোমেটিক্যালি, বিকজ এরা তো সিস্টেমেটিক নেতৃত্ব না যে জামাতের আমির উপরে কেউ কথা বলতে পারবে না, মির্জা ফখরুল বা তারেক রহমান সাহেব কথা বলবে না। 6 জনকে ধরেছে, 60 জন দাঁড়ায় গেছে। 60 জনকে ব্লক রেট দিয়ে ধরেছে, 6000 দাঁড়ায় গেছে। এবং তার বাস্তব প্রমাণ হলো ওই যে একটা ভিডিও যেটা মানে প্রকাশ হয়ে গেছে, যেখানে এক পুলিশ কর্মকর্তা, এসপি লেভেলের এক কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলছেন যে এটাই হলো ভয়ের সবচেয়ে বড় কারণ, যে একটাকে মারি একটাই পড়ে, আর বাকিগুলো সব কেউ পালায় না, সামনে এগিয়ে আসে, সামনে এগিয়ে চলে আসে। এখানে শেখ হাসিনার জন্য যেটা হলো তার 15 বছরের যে ভুল সিদ্ধান্ত, অন্যায়, জুলুম এবং অত্যাচার, সেই অত্যাচারের ফলে আমাদের এই সমাজের আমাদের চিন্তায় দৈন্যতা তৈরি হয়েছে, আমরা দুর্বল হয়ে পড়েছি, আমরা সিদ্ধান্তহীনতায় ভুগেছি, বিশেষ করে সমাজে যারা নেতৃস্থানীয় লোকজন আছে। ফলে এই নতুন একটা জেনারেশন হুট করে যেভাবে বের হয়ে আসছেন, অনেকটা হ্যামিলনের মতো বের হয়ে